বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা মানে জায়গাটা হচ্ছে যে একটা নির্বাচন আমরা গ্রহণ করতে পারি না। এখন নির্বাচন হলে তো জয় পরাজয় হবেই, সেটা মেনে নেওয়ার বিষয়টা আমাদের থাকতে হবে। কিন্তু মেনে নেওয়ার ব্যাপারটা কখন আসে? যখন আমার নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আস্থা তৈরি হয়। ওই আস্থার সংকটের কারণেই তো যত রকম সমস্যা। তাহলে নির্বাচন যাতে আস্থাপূর্ণ হয় সেইটার ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের সবচেয়ে বড় মনোযোগটা থাকা দরকার। এর মধ্যে সামান্য গাফিলতি কিন্তু অনেক বড় গাফিলতি। কারণ হচ্ছে যে যেহেতু আস্থাটাই প্রধান সমস্যা, সেখানে আপনার সামান্য গাফিলতির কারণে যে একটা বড় অনাস্থা তৈরি হতে পারে, এটা প্রায় একটা ধরেন ওই মানে বড় ধরনের অপরাধেরই কাছাকাছি, মানে আপনার সামান্য গাফিলতি। ফলে কোনো সামান্য গাফিলতিও আপনার কোনো অ্যাকসেপ্ট করার জায়গাটা নেই। কারণ এই অতিরিক্ত সচেতনতা, নির্ভুলতা আমাদের জাতীয় জীবনের জন্য দরকার। সে কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ধরনের অভিযোগগুলো এসছে, সবগুলো অভিযোগ এবং এখনও নতুন নতুন করে অভিযোগের জায়গাগুলো তৈরি হচ্ছে, সেইটা যথাযথ তদন্ত করা দরকার, যাতে সকলের মধ্যে নির্বাচন নিয়ে আস্থার জায়গাটা আসে। কারণ এটা কিন্তু একটাই নির্বাচন না, অনেক বছর পরে হয়েছে বলে ডাকসু ইলেকশন প্রায় মানে একেবারে এত ফোকাস, এত জায়গা যেটা পেয়েছে সেটা তো রেগুলার ইলেকশন হলে এটা যেতে পারবে না। আজকে যেমন জাকসু ইলেকশন হচ্ছে, ওই ফোকাস কিন্তু ডাকসুর ফোকাস জাকসুতে নাই। কিন্তু আমি ধরুন সারাদিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে ছিলাম, ওখানেও কিছু কিছু দেখছিলাম যে নির্বাচন হচ্ছে, এবং বিকেলবেলার পর থেকেই দেখলাম যে একে একে অভিযোগের জায়গাগুলো আসছে এবং প্রত্যেকটা দল মানে বিশেষভাবে মোটামুটি ৩-৪টা প্যানেলকে দেখলাম যে তারা অভিযোগ করেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না ইত্যাদি। একই দাবিটা আমি জাকসু কর্তৃপক্ষের কাছেও করব। এবং মানে আমরা তো অনেকদিন একসাথে টকশো করেছি, জাকসুর যিনি এখন ভাইস চ্যান্সেলর, তাকে আমরা বলবো যে এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। ফলাফল নিয়ে এখনই পর্যন্ত জাকসুর বিশ্লেষণে আমি না যাই, আমি ঠিক ফিরি প্রায় একই কথাই বলবো যে একটা জায়গা কিন্তু আমার বলতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্মকে বোঝার ক্ষেত্রে আরও একটু সময় ব্যয় নিশ্চয়ই আমাদের করতে হবে। প্রজন্মগত একটা পার্থক্য তৈরি হয়, কিন্তু একটা জিনিস ঘটেছে বাংলাদেশে। এক তো আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা আমরা সবাই জানি, এবং সেই শিক্ষার মধ্যেও ইতিহাস চেতনা বলে যে জিনিসটা, মানে আমরা তো আসলে ইতিহাসের জীবন যাপনই করি, আমি যা বলি করি সব তো ইতিহাসের কথাই বলি। এই যে আমরা ইতিহাসের জীবন যাপনটাই করি, কোন ইতিহাস চেতনা, কোন ইতিহাস বোধ আমাদের মধ্যে আছে? যেহেতু ইতিহাসকে কেন্দ্র করে একটা ব্যাপক দলীয়করণ হচ্ছে, মানে ইতিহাসের দলীয়করণ একেবারে মানে সবটাই আর কি, এবং সেটাকে ব্যবহার করা হয়েছে একটা দমন পীড়নের হাতিয়ার হিসেবে। ফলে আমাদের এখানে যে ইতিহাসের যে ন্যারেটিভটা মানে দাঁড়ায়, সেইটা মোটামুটি এমনকি অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত ন্যারেটিভগুলো প্রায় প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে, এবং বলা যেত অনেক ক্ষেত্রে উল্টো ন্যারেটিভ এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠছে, কিংবা সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব করা বাড়ছে, অনেকে এটা গ্রহণ করছেন। এইটা তো যে যার মতো, মানে ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে, যে যার মতো করে করছেন। ফলে যেটা একটা বড় সমস্যা দাঁড়াচ্ছে যে এই ইতিহাসের দলীয়করণ, তাকে দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মানে ওই একই জিনিস দলীয়করণটা ঘটেছে, তার মান একেবারে খারাপ হয়েছে। সব মিলিয়ে এই প্রজন্মের মধ্যে একটা সাময়িক ব্যাপার আছে, মানে খুব খুব তাৎক্ষণিকতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপার আছে বলে আমি আবারও অত্যন্ত সতর্কতার সাথে শ্রদ্ধা রেখে আমি কমেন্টটা করছি যে এইটা যদি থাকে, এটা বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। কারণ শিক্ষা ব্যবস্থা যে খারাপ অবস্থা, এইটুকু আমি খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এবং সেইটার মানের দিকে আমরা মনোযোগ না দিলে আমরা জাতীয়ভাবেই একটা বিপর্যয়ের মধ্যে পড়ব। আরেকটা বড় জিনিস আছে, শেখ হাসিনার ব্যাপারে আমার একটা স্পষ্টত অভিযোগ তুলতে হবে। মানে আমি জানি না আওয়ামী লীগের জেনারেল সমর্থক নেতা কর্মী মানে যাটাকে বলে তৃণমূলের, তারা একইভাবে ভাবেন কিনা, আমার মনে হয় যে তারা একইভাবে ভাবেন না। কিন্তু শেখ হাসিনার যে ন্যারেটিভ এবং তার বিশিষ্ট পারিষদরা যারা আসলে এই গণহত্যার সাথে সরাসরি অভিযুক্ত, তারা আপনি যদি দেখেন 5 তারিখের পর থেকে যে ন্যারেটিভে তারা আসলে কাজ করেছে, সেটা হচ্ছে কমপ্লিট ডিনায়াল, এবং এটা একটা 5ই আগস্টের ষড়যন্ত্র। এবং আমরা না থাকলে, বহু টকশো করেছে, আপনিও হয়তো জেনে থাকবেন, আমরা না থাকলে দেশ তো জামাতিদের দখলে চলে যাবে, কাজেই আমাদের থাকতে হবে এবং তাদের দমন করতে হবে। এই যে এই ন্যারেটিভটা প্রুফ করানো,
এই গ্র্যান্ড ন্যারেটিভ প্রুভ হলে তার পলিটিক্সের মানে ফেরত আসার সম্ভাবনার জায়গাটা তৈরি হয়। এটা কিন্তু রাজনৈতিক দিক থেকে আছে, এটা আমি আপনাকে ফুটনোট আকারে দিয়ে রাখবো। ভোট আসলে মানে কার পকেটে কতটা গিয়েছে এটার তো একেবারে দালিলিক প্রমাণ নেই। তার সেই বিষয়টা নিয়ে মানে আমি এখনই কমেন্টে যাচ্ছি না, কিন্তু এই যে গ্র্যান্ড ন্যারেটিভটা আওয়ামী লীগের দিক থেকে আছে সেটাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি আসবো তবে আপনার যেটা কাছে, একটা বিএনপির দিক থেকে খেয়াল রাখা দরকার, যে ক্ষমতার আসার আগেই যা করছে ক্ষমতায় গেলে কি করবে, এটা কিন্তু বিএনপির ব্যাপারে মোটামুটি ভাবে একটা প্রতিষ্ঠিত মানে জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয় বিএনপি নেতৃবৃন্দ এই বাক্যটিকে সাধারণভাবে এই বাক্যটিকে বিবেচনায় নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তাদেরকে বিবেচনা করতে হবে। রিফর্মে আমরা জানি যে এখন একটি সিদ্ধান্ত এসেছে, আজকে আপনি সারাদিন সেখানে সময় দিয়েছেন। কি আপডেটটা কি যদি খুব সংক্ষেপে বলেন, যে আমরা কি আসলে জুলাই সনদে সিগনেচার সবাই করছে এরকম একটা পজিটিভ দিকে যাচ্ছি কিনা? আচ্ছা, ওইটা আগে বলে নেই। একটা হচ্ছে যে জুলাই সনদের মোটামুটি চূড়ান্ত রূপটা সেটা দেওয়া হয়েছে। আগামী পরশুদিনের মধ্যে, শনিবারের মধ্যে প্রত্যেক দল যে সিগনেচার করবে তাদের প্রতিনিধি ঠিক করার জন্য বলা হয়েছে। সম্ভবত তারা একটা তারিখ জানাবেন যেদিন স্বাক্ষরের ব্যাপারটা থাকবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদ একটা দলিল, আর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরেকটা ডকুমেন্ট তৈরি হবে। সেক্ষেত্রে যা মতামত পাওয়া যাচ্ছে সেটা তারা সরকারকে জানাবেন, যেহেতু ঐকমত্য কমিশনের বাস্তবায়নের এখতিয়ার নেই। ঐকমত্য কমিশন কেবল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কি আলোচনা হলো, কোথায় কনসেনসাস হলো অথবা হলো না, সেটা তারা ওখানে জানাবেন। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত হয়েছে যে রাজনৈতিক দলগুলো আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে এই সরকার সংবিধান বহির্ভূত সমস্ত সংস্কার প্রস্তাবগুলোকে অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে, পরে জনপ্রতিনিধিরা র্যাটিফাই করবে। কিন্তু সংবিধান প্রশ্নে যে বাস্তবায়নের প্রশ্ন, সেখানে অনেকগুলো ধাপ আছে। এক হচ্ছে 4টা পয়েন্ট বলে। 1 নম্বর হচ্ছে যে ঐকমত্যের অংশ বাস্তবায়নের একটা আইনি বাধ্যবাধকতা থাকা দরকার। নোট অফ ডিসেন্ট কিংবা দ্বিমতের অংশগুলো জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে মীমাংসা হবে। আগামী নির্বাচনে এই সংস্কার টেকসই হওয়ার জন্য সেটা আগামী সংসদকে দুটো ক্ষমতা দিতে হবে, একটা হচ্ছে মৌলিক সংস্কারের এখতিয়ার, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার এখতিয়ার। এই জায়গাগুলো থাকলে তাহলে আমাদের দিক থেকে আমরা প্রস্তাব তুলেছি, কিন্তু এই বিষয়ে এখনো কোনো ঐকমত্য আসেনি, এখনো কোনো ঐকমত্য আসেনি। আর ইলেকশন নিয়ে যেটা বললেন যে প্রভাব থাকবে, আবার প্রভাব এটাই একমাত্র নির্ধারক হবে না। কারণ হচ্ছে যে মানে জাতীয় নির্বাচন যে ডেমোগ্রাফিতে হবে সেখানে ছাত্ররা প্রভাবক কিন্তু নির্ধারক নয়। ছাত্রদের মধ্যে কোনো একক সমসত্ব জায়গা নেই যে এটা একটা দিকেই তারা কেবল দাঁড়িয়ে গেছে।